যেভাবে তাদের দলের প্রধানের আইডি হ্যাক হয়েছে, ওই মেইল যদি কোনোভাবে হ্যাক হয় তাহলে বাংলাদেশের কোনো ছাত্রলীগ নেতা আর বাদ থাকবে না। 14 সালের ওই দুর্ধর্ষ নির্বাচনের পর 1-2 বছর পরে একটা ছেলে ছাত্রদলে পদ নিচ্ছে। সময়ের চাহিদা ছিল, সেই সময়ের চাহিদার অনুযায়ী বানিয়েছি এবং এখনো বানাতে হচ্ছে, কারণ আমাকে সবাই এনকারেজ করছেন। বলতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, সে অস্বীকার করতে পারবে যে সে নৌকার স্লোগান দেওয়া তার ভিডিও নাই? দ্যাটস ওয়াই হি ইজ তারেক রহমান। তার জন্যই তিনি তারেক রহমান হয়েছেন, হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। একটা কারণেই এখন কাউন্টার দিচ্ছে, কারণ তাদের কমিটিগুলো প্রকাশ হলে ছাত্রলীগ আর কেউ বাকি থাকবে না। সরকারের বড় প্রজেক্টের দিকে খুব একটা ইচ্ছা, লালসা, পরিকল্পনা কিচ্ছু নাই, সবই স্মল প্রজেক্ট। আমি তো বলেছি যে আমি ছাত্রদল, সেই হিসাবেই আমার ক্যাম্পাসে তাদের সাথে ধস্তাধস্তি করে, মারামারি করে আমার ফেরত আসতে হচ্ছে। কারো কোনো একটা সমস্যা হলে এটা তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই দেখবেন, ওই যে আসিয়ার ঘটনা বলেন, এগুলোতে দেখবেন যে কুইক রেসপন্স আসে মাননীয় প্রধানমন্ত্রী থেকে। ফ্রেশ কফি প্রেজেন্টস ইয়ুথ ম্যান্ডেটে আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। আপনারা আমাদের সাথে আছেন, নাগরিক প্রতিদিনের সাথে আছেন, এবং ইয়ুথ ম্যান্ডেটে কিন্তু আজকে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। আজকে আমাদের সাথে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিনের সহকারী একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুব ভাই, আপনাকে ওয়েলকাম ইয়ুথ ম্যান্ডেটে। কেমন আছেন আপনি? ইটস আ লং ডেজিগনেশন। আর সবাইকে স্পেশাল গেস্ট? সবাই আসলে স্পেশাল গেস্ট। হ্যাঁ, আমার চেয়ারে যারা বসে সবাই স্পেশাল গেস্ট। আপনি একটু বেশি স্পেশাল, টু বি অনেস্ট। বলছিলেন যে আজকে একজন স্পেশাল গেস্ট আছেন, মানে সবাইকে কি এটা বলেন? না, সচরাচর সবাইকে বলি না, বিং অনেস্ট আর কি। আপনাকে বললাম। ভালো আছি, ভালো থাকতে হচ্ছে। কতদিন থাকতে পারবো সেটা জানি না। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আপনার থেকে আমার অনেক কোয়েশ্চেন আছে যেগুলো অডিয়েন্স জানতে চায়, আমি তাদের হয়ে আপনাকে কিছু প্রশ্ন করব, এই আর কি। রাশিদ জানতে চায়? রাশিদ জানতে চায়। জি। সো মাহবুব ভাই, আপনি তো এই যে একটু আগে আপনার এত লম্বা একটা ডেজিগনেশন আমি এক নিঃশ্বাসে সুন্দর করে না দিলেও পারতেন, বলতে পারতেন যে একজন লেখক। মানে দিয়ে কি বিপদে ফেলে দিলাম? কঠিন। আচ্ছা, তো তাহলে একটা কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাকে কন্টেন্ট বানাইতে দেখি, আপনি ভালো কন্টেন্ট বানান। আমরা একটা খুব পাবলিক কমেন্ট পাই, আপনি নাকি জাস্ট টিকটক করে এত বড় পদ পেয়ে গেছেন। কথাটা কতটুকু সত্যি? টিকটক করে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সহকারী সচিব, ব্যাপারটা একটু কেমন না? হয় না। হয় না? আপনার ক্ষেত্রে কিভাবে হলো? এটা আসলেই যায় না। কেন যায় না? কারণ যে কোনো, সেটা ছোট হোক বড় হোক, এটার একটা অ্যাসাইন্ড ওয়ার্ক থাকে, এবং সেই অ্যাসাইন্ড জব ডেসক্রিপশনের জন্য, সেই কাজটা করার জন্য যোগ্য ব্যক্তির প্রয়োজন হয়। সেই যোগ্য ব্যক্তির জন্য যোগ্য কাজ জানতে হয়। এখন সেটা শুধু ভিডিও বানাতে জানলেই সেই কাজটা করা যায় না, বা সেই পদে বসা যায় না। এটার জন্য ওই কাজটা করতে হয়, ওই কাজটা জানতে হয়। এখন ব্যাপার হচ্ছে, এর আগে অনেক ভালো ভিডিও বানিয়েছি। ভালো ভিডিও বলতে যেটা টিকটক বলছে মানুষ, আমি জানি টিকটক বলছে। আমাকে এটা একদম ডিরেক্ট প্রশ্ন এসেছে যে টিকটক করে এই জায়গায় গিয়েছি বা এরকম একটা বিষয়। অনেক ভালো কন্টেন্ট বানিয়েছি, বিভিন্ন বিশ্লেষণ করার চেষ্টা করেছি, পলিসি নিয়ে কথা বলার চেষ্টা করেছি। অত ভিউজ হয় নাই। এখন টিকটকে ভিউজ হয়েছে, আচ্ছা, যেটাকে টিকটক বলছে সবাই। এবং আপনি যদি দেখেন, আমি যে জায়গাটায় আছি, এটা একটা পলিসি রিলেটেড টাস্ক বা পলিসি রিলেটেড জব, পলিসি নিয়ে কাজ করার হচ্ছে, যেটা ইলেকশনের আগেও করেছি, এখন পরেও করতে হচ্ছে। এবং এই পলিসি নিয়ে অনেক দিন ধরেই আমি কাজ করছি, লেখালেখি এবং এই পলিসি রিলেটেড যে কাজগুলো আছে, ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ আছে। তো সেগুলো করেছি, সেগুলো করতে করতে এখন আস্তে আস্তে এই পর্যায়ে এসেছি। এবং আপনি জানবেন কিনা আমি জানি না, আমার কিন্তু 20টা নিজের লেখা বই আছে। ও বাবা। তার মধ্যে অনেকগুলো পলিটিক্যাল আছে, নন পলিটিক্যাল আছে, নন ফিকশন আছে, ফিকশন আছে। সো অ্যানালাইসিস করার যে যোগ্যতা আমি মনে করি আমার আছে। এরপরে আপনি খুব কঠিন না, আপনি আমার নামটা লিখে যদি আপনি বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো আছে, এগুলোর ওয়েবসাইট যেগুলো লেখা পাবলিশ করে, ওইসব জায়গায় যাবেন, আমার নাম লিখে সার্চ দিবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রমিনেন্ট কোনো পোর্টালে আমার লেখা পাবেন না এরকম হবে না। সেটা পলিটিক্স হোক,
এডুকেশন নিয়ে হোক, ইভেন ওই টিকটকও আছে মানে যেটা রম্য, এবং সেটা দিয়ে আমার লেখালেখি শুরু, ইত্তেফাকের ঠাট্টা দিয়ে, ওগুলোও আছে। সো মানুষ শুধু ওইটাকেই কোট করেছে, ওই যে মানে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই বুঝি, এরকম হওয়ার কারণে হয়তো শুধু সবাই ওইটাই দেখেছে। এবং এটার একটা আরও কারণ আছে, কারণ অন্য কোনো কিছু দিয়ে আমি ভাইরাল বা মানুষের কাছে পরিচিত অত বেশি হতে পারি নাই। বাট আমার যেখানে কাজ, যার সাথে কাজ, তার সাথে আমি আমার কাজ দিয়েই পরিচিত ছিলাম এবং ওই কাজগুলোই করছিলাম। বাট মানুষ তো আর জানবে না। এখন এই আজকে আপনি এখানে পডকাস্টটি বানাচ্ছেন, আপনাকে মানুষ চেনে। আমার যে ভাইয়েরা যারা আমাদের এই যে ক্যামেরার পিছনে বসে কাজ করছে, তারা কিন্তু দে আর ডুইং লট, আমাদের মতোই করছে, ইভেন আমাদের চেয়ে বেশি করছে। কারণ আমরা তো কথা বলছি, আমরা তো একটা ব্যস্ত আছি, মজায় আছি। বাট তাদের কিন্তু এই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন তাকে তো চেনেন না। এখন হুট করে ওই ব্যক্তি যখন পডকাস্টে আসবে তখন বলবে যে কি ব্যাপার, আপনি মানে পডকাস্ট করে ফেললেন, কিন্তু তিনি যে এই 7 বছর ক্যামেরার পিছনে কাজ করেছে সেটা তো হয়তো আপনি জানেন না। বাট আপনি চিনলেন তো এই পডকাস্টে রাশিদের জায়গায় যদি আমাদের যে ভাই ডিরেকশন দিলেন 3, 2, 1, 4 অ্যাকশন বললেন, উনি আসলে তো বলবে যে আপনি পডকাস্ট করলেন। বাট এতদিন যা করলেন, উনি তো মাস্টারমাইন্ড ছিল এতদিন। মাস্টারমাইন্ড I'm not mastermind. Mastermind is a গালি। মাস্টারমাইন্ডরা তো গুপ্ত থাকে মানে সবসময়, এখন গালি প্রকাশ্যে মাস্টারমাইন্ড আসছে। ভাই। কিছু কিছু শব্দকে একদল ব্যবসায়ীরা গালি বানিয়ে ফেলে। আসবো এই প্রসঙ্গে। সো আমি মনে করি দ্যাট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট পার্ট, যে ওই ভিডিওগুলো বানানো, এবং ওইটা সময়ের চাহিদা ছিল, সেই সময়ের চাহিদার অনুযায়ী বানিয়েছি এবং এখনো বানাতে হচ্ছে, কারণ আমাকে সবাই এনকারেজ করছেন বানানোর জন্য। আমি একটা বড় দায়িত্বে যাওয়ার পরেও আমার রিকোয়েস্ট এসেছে, এবং আমি যেদিন এই দায়িত্বে গেছি ওই দিনকে আমার পোস্টে মেসেজে একটা কথাই ভরে গেছে যে ভাই ভিডিও বানানো যেন বন্ধ না হয়, ভাই ভিডিও কি বানানো বন্ধ করে দিবেন, এই প্রশ্নটাই বেশি ছিল। সো আমি এটা মানুষ পছন্দ করেছে, মানুষ এবং সময়ের চাহিদা, এই কারণেই করে যাচ্ছি, দ্যাটস ইট। চমৎকার। মাহবুব ভাই, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে একদম রেগুলার এভরিডে এঙ্গেজড একটা মানুষ, সোশ্যাল মিডিয়া খুললে আজকাল আমরা একটা খুব ট্রেন্ডিং শব্দ শুনি, সেটা হচ্ছে গুপ্ত। তো আবার আমরা এটাও শুনি একটা ন্যারেটিভ যে আসলে 17 বছর লন্ডনে ছিল সে সবচেয়ে বড় গুপ্ত। আপনার চোখে গুপ্ত আসলে কারা বা কি, এটা একটু জানা যাবে আজকে? আচ্ছা, যিনি 17 বছর লন্ডনে ছিলেন, তিনি কি 17 বছর লন্ডনে বসে বলেছেন যে আমি ছাত্রলীগ করি, আমি আওয়ামী লীগ করি? সে কি নৌকা নৌকা স্লোগান দিয়েছেন? প্রিয় পিতার সামনে দাঁড়িয়ে প্রোফাইল পিকচার বানিয়েছেন? অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। প্রিয় পিতার ছবির সামনে দাঁড়িয়ে প্রোফাইল পিকচার বানিয়েছেন? সো আমরা আসলে গুপ্ত কাকে বলছি সেটা বোধহয় তারা বুঝতে পারছেন না। আপনি যদি সম্ভব হয় যারা এডিট করবেন তাদেরকে বলবো যে প্রকাশ্যে এলেন অমুক বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা, প্রকাশ্যে এলেন অমুক বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা, এই লেখাটা লিখে সার্চ দিলে অগণিত অসংখ্য নিউজ আসবে। আচ্ছা ভাই, প্রকাশ্যে আসার মানে কি আপনি বলেন তো? মানে এতদিন গুপ্ত ছিল, মানে এতদিন তিনি প্রকাশ্যে ছিলেন না, তাই তো? আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশের, আমি চ্যালেঞ্জ করে বলবো, আমি যে দলের প্রতিনিধিত্ব করি, আমি সেই দলেরই একজন সাংগঠনিক সদস্য ছিলাম, সদস্য না জয়েন্ট সেক্রেটারি ছিলাম একটা বিশ্ববিদ্যালয়ে, এই দলের কোনো একটা কমিটি যেটা পাবলিশ হয় নাই যে অমুক দিন এই কমিটিটা প্রকাশ হয়েছে, বাট দ্যাট ওয়াজ আনপাবলিশড, হয়তো আমাদের মিডিয়া নিউজ করে নাই বা করে না, আপনি কোথাও না কোথাও গিয়ে দেখবেন যে ওই কমিটিটা পাবলিশ করা আছে, আছেই। ফেসবুকে হোক, একটা ছোট্ট একটা মানে একদম ছোট্ট একটা পোর্টালে হইলেও একটা নিউজ আছে। দ্যাট ইজ ট্রু। এবং এটাই হয়েছে, ছাত্রদলের একটা কমিটি হয়েছে, সাথে সাথে প্রত্যেকটা থানায় থানায় তাদের নাম চলে গেছে যে এই কমিটিতে কারা পদ পেয়েছে। আমি যখন পদ পেয়েছি, আমার মনে আছে 2016 সালে, ভাই ওই সময় আপনি একটু ইমাজিন করেন, 14 সালের ওই দুর্ধর্ষ নির্বাচনের পর 1-2 বছর পরে একটা ছেলে
ছাত্রদলে পদ নিচ্ছে এবং আমাদের পদ সারা দেশ সেই কমিটিগুলো ছড়িয়ে গেছে, সব মিডিয়াতে প্রেস আকারে চলে গেছে, প্রমাণ আছে। আপনি একটু ওই দলের মেইলটা আমরা একটু দেখতে চাই যে তাদের কমিটিগুলো তারা প্রেসে কবে কবে পাঠিয়েছে, কোনোদিন পাঠিয়েছে কিনা। এটা একটা ভালো পয়েন্ট। এবং তারা বলে যে আমাদের প্রতি বছর কমিটি হয়, সব জায়গায় কমিটি। তার মানে এই 18 বছরে তাদের সেন্ট্রাল কমিটি 18টা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি 18টা হয়েছে, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় কমিটি 18টা হয়েছে। তাহলে এই 18টা প্রেস রিলিজ তাদের সব মিডিয়ায় পাঠানো উচিত, বা পাঠিয়েছে তারা, 100%। কিন্তু কোথায় সেগুলো? কারণ এগুলো এখন যদি কোনোভাবে যেভাবে তাদের দলের প্রধানের আইডি হ্যাক হয়েছে, ওই মেইল যদি কোনোভাবে হ্যাক হয়, তাহলে বাংলাদেশের কোনো ছাত্রলীগ নেতা আর বাদ থাকবে না। দেখবেন সবারই ওই 18 বছরের 18টি কমিটিতে সবারই পদ আছে, বাদ থাকবে না আর কেউ, সবারই পদ আছে, কনফার্ম, কোনো মিস হবে না। সো গুপ্ত জিনিসটা বুঝতে পারছে না। বিএনপি কি বলেছে যে আমি আওয়ামী লীগ? এখন কেউ বিএনপির, দ্যাটস ভেরি ট্রুথ, যে বিএনপির মানুষ বাড়ি থাকতে পারে না। আমাদেরও সমস্যা হয়েছে, আমাদেরও অন্য জায়গায় ঘুমাতে, আমার হল ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়েছে, এরকম সিচুয়েশন গেছে। আমি হল ছেড়ে একবার কুয়াকাটা পর্যন্ত যাওয়া লাগছে আমার। একদিন আমার ভর্তি পরীক্ষার দিন, জাস্ট ইমিডিয়েট আমি ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পর আমাদের পরের বছরের যে ভর্তি পরীক্ষার দিন আমার ক্যাম্পাস ত্যাগ করা লেগেছে। কিন্তু কি আমি ক্যাম্পাস ত্যাগ করার পরে আমি কি ওই কুয়াকাটা গিয়ে ভিডিও করে বলেছি যে আমি ছাত্রলীগ আমাকে শুধু শুধু তাড়িয়েছে? আমি তো বলেছি যে আমি ছাত্রদল, সেই হিসাবেই আমার ক্যাম্পাসে তাদের সাথে ধস্তাধস্তি করে মারামারি করে আমার ফেরত আসতে হচ্ছে। তা মানে ওরা বোঝে নাই আসলে বিষয়টা, আমরা যে কি বলতে চাচ্ছি সেই ভাষাটা এখনো বুঝতে পারে নাই। তো যদি ভাষা বুঝতে কঠিন হয়, দেশে তো অনেক ভাষা শিক্ষার কোর্সের ব্যবস্থা আছে, সেগুলো করুক তারা। যে বাংলা ভাষা প্রমিত, আপনারা তো খুব ভালো বলেন, আমি হয়তো ভালো বলি না, যারা ভালো বাংলা বলেন তাদের থেকে আমরা তাদেরকে বাংলা ভাষা শিখাতে পারি, শব্দ অর্থ শিখাতে পারি। তো তারা কৌশল এবং গুপ্ত দুইটা জিনিসকে মানে মিলিয়ে ফেলতে পারেন, হয়তো ফেলেছেন বা জানি না ফেলেছেন কিনা। সো এবং যার কথা আপনি বললেন এটা আর বলবেন না, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যার কথা বললেন আপনি জানেন, এই যার কথা বললেন যে লন্ডনে যিনি গেছেন, মানে এটা একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ায়, ওটাই। নো আপনি বলবেন না কেন? আপনার কাছে এটা অনুরোধ, একটাবার একটু রিমাইন্ড করার চেষ্টা করেন তো তার সেই ছবিটা, তিনি যখন গেছেন তিনি কি গুপ্ত অবস্থায় গেছেন? তাকে কি গুপ্ত অবস্থায় দিতে? তাকে বিএনপি করার কারণে, তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হওয়ার কারণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ার কারণে তাকে অমানসিক নির্যাতন করা হয়েছে। যে ব্যথা তার এখনো, সেই প্রবলেমগুলো তার এখনো বয়ে বেড়াতে হচ্ছে। তো একজন এত বড় মজলুমকে, আর যারা নৌকা প্রকাশ্যে স্লোগান, আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি, সে অস্বীকার করতে পারবে যে সে নৌকার স্লোগান দেওয়া তার ভিডিও নাই, তার শেখ মুজিবুর রহমানের সাথে ছবি নাই, তার যখন ক্যাম্পাসে ছাত্রদলকে হামলা করা হয়েছে সেই মোমেন্টে, যখন আবরারকে হত্যা করা হচ্ছে ওই মোমেন্টে সে ছাত্রলীগের মিছিল করেছে। সে এখন বড় ইমাম, বড় বিপ্লবী, বড় অনেক বড় কথা বলে। আমাদের শহীদ আবরার ফাহাদ, আমি চ্যালেঞ্জ করলাম, আবরার ফাহাদ যেদিনকে মারা গেছেন তার পরের দিন বাংলাদেশের, আমার শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের খুব নাম করা একটা পত্রিকার অনলাইনে আমার লেখা এসেছে ওই ছবি সহ। এইটা হইলো গুপ্ত আর এইটা হইলো রাজনীতি, এটারে বলে চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম, ওই যারা বলেন তো গুপ্তদের তো বড় সর্দার, সেই তার ওই সময় ছাত্রলীগের মিছিল করেছে, আর আমার ওই সময় পত্রিকায় লেখা এসেছে। আমি তো অনেক ক্ষুদ্র ব্যক্তি তার হিসেবে। সো এত বেশি বাড়াবাড়ি করে আসলে লাভ নাই। আর অবশ্য তারা গুপ্ত জিনিসটাকে তারা একটা কারণেই এখন কাউন্টার দিচ্ছে, কারণ তাদের কমিটিগুলো প্রকাশ হলে ছাত্রলীগ আর কেউ বাকি থাকবে না। এই কারণে, এই ভয়, শুধুমাত্র একটা কারণেই তারা কমিটিগুলো এখন প্রকাশ করবে না। এবং আমি অনুরোধ করে গেলাম যে তাদের এই 18 বছরের 18টি করে তারা একটি খুব চমৎকার সাংগঠনিক এবং নিয়মতান্ত্রিক সংগঠন, প্রতি বছর কমিটি হয়, 18 বছরের 18টি কমিটি একটু আমরা দেখতে চাই।
মাহবুব ভাই, আমরা একটু পলিসি ডিসকাশনে আসি। আপনি যেহেতু বিএনপির প্রি ইলেকশন পলিসি নিয়ে কাজ করেছেন, ম্যান্ডেট নিয়ে কাজ করেছেন, এবং আমার শোয়ের নাম যেহেতু ইয়ত ম্যান্ডেট, আমার অনেক ইয়ত অডিয়েন্স আছে। আমাদের ইয়তদের অনেক সমস্যা, আমরা ইয়তরা অনেক রকম অনেক এক্সপেকটেশনস নিয়ে থাকি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। বিএনপি ইয়তদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে কি কি ভূমিকা রাখছে, একটু যদি সংক্ষেপে 3টা বুলেট পয়েন্টে বলতেন। বিএনপির চেয়ারম্যান তিনি যখন ছিলেন, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওই সময় বেশ কিছু চিন্তা ভাবনার কথা শেয়ার করেছিলেন, যার মধ্যে একটা ছিল যে তরুণদেরকে সরাসরি রাষ্ট্র পরিচালনার কাজে নিযুক্ত করা হবে। এবং আমার মনে হয় যে আপনার সেই এক্সাম্পলটা খুঁজতে আর খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার পাশেই আমার যে বয়স সেই অনুযায়ী আমি সরকারের সাথে ছোট্ট একটা জায়গায় কাজ করছি, বাট আপনি এটা কিন্তু একটা বড় প্রমাণ। এবং ফ্রিল্যান্সিং প্লাস তরুণরা যে সমস্ত কাজগুলো করেন, আইটি নিয়ে কাজ করেন, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, তরুণরা উদ্যোক্তা হতে চান। সো আপনি যেহেতু 3টা পয়েন্ট বললাম, একটা হচ্ছে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যুক্ত করা, নাম্বার 2 হচ্ছে ফ্রিল্যান্সিং, এবং যারা আইটি নিয়ে কাজ করেন তাদের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস। আপনারা জানেন যে আমাদের দেশে অনেকগুলো ট্রেনিং প্রতিষ্ঠান আছে, অনেক নাম আছে, নাম নিয়ে না গেলাম। এগুলোর অনেক বেহাল দশা, এগুলো খুব খারাপ অবস্থা, এগুলো বর্ণনা করার সুযোগ নেই। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। এগুলোকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এগুলোকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও কানেক্টেড করে এবং প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড করে অনেকভাবে চেষ্টা করে, এবং অনেক বিস্তর পলিসি আছে, বিস্তর পরিকল্পনা আছে এই জিনিসগুলোকে মানে দক্ষতা উন্নয়ন। এবং পাশাপাশি যেটা বললাম ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা জিনিস কিন্তু বাংলাদেশের একটা মাইলস্টোন একটা পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি উদ্যোগ শুরু করেছেন, এবং এটা অনেক বড় ঘোষণা দিয়েছিলেন আগেই যে আমাদের পেপ্যাল আসবে আমাদের পেমেন্ট সুবিধার জন্য। এটা একটা বড় পয়েন্ট। এরপরে আপনার হচ্ছে যে যারা উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তাদেরকে মানে আমরা বলা যায় কি যে এই যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন অনেক টাকা দিয়ে একটা গার্মেন্টসকে আমি 100 কোটি টাকা লোন দেওয়ার চেয়ে যদি 2 লাখ টাকা করে আমি অনেক মানুষকে লোন দিতে পারি, তাহলে কিন্তু এই যে যারা 100 কোটি টাকা লোন নেয় ওরা তো মানে একটা ফ্যামিলি পুঁজিবাদী সিস্টেমের মতো, একজনের যার টাকা আছে তার টাকা বেড়েই যাচ্ছে, যার টাকা নেই তার টাকা কমেই যাচ্ছে, যার নেই তা তো নাই, এবার কমবে বাকি, যাই হোক, যার কম তার আরও কমে যাচ্ছে। সো এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে তিনি আরেকটা চিন্তা করেছিলেন যে এই যে বিভিন্ন আলিবাবা, ইবে সহ নানান ধরনের বড় বড় ই কমার্স প্রতিষ্ঠান আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয়, আপনি জানেন। এদের আমাদের বাংলাদেশি রিজিওনাল হাব তৈরি করা, এটা ফ্রিল্যান্সারদের জন্য একটা বা যারা এই ধরনের ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। যেমন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যে একটা কলম তৈরি করা, এটা দেখা গেল খুব ছোট্ট পরিসরেই করা সম্ভব। কলমের একটা নিব তৈরি করা, এটা একটা ছোট্ট পরিসরে করা সম্ভব। আমার এক উদ্যোক্তা বন্ধু ভাইয়েরা আছে যারা টুটি ফ্রুটি, আমরা ওই যে ফ্রুট কেকের যে ছোট্ট ছোট্ট টুকরাগুলা, ওটাকে টুটি ফ্রুটি বলে, ওরা ওইটা তৈরি করে। তো ওদের একটা ফ্যাক্টরির খুবই কম খরচ, তো ওদেরকে যদি আমি প্যাট্রোনাইজ করতে পারি, এইভাবে ছোট ছোট গ্রুপকে যদি মানে আমি প্যাট্রোনাইজ করতে পারি, মাইক্রো ইকোনমিক্স একটা বড় আকার ধারণ করে পুরো অ্যাকুমুলেশনের মাধ্যমে বড় একটা ম্যাক্রো ইকোনমিক্স আকারে মানে বড় আকারে ধারণ হয়ে এবার জাতীয় অর্থনীতিতে আপনার একটা বড় ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। সো সরকারের বড় প্রজেক্টের দিকে খুব একটা ইচ্ছা, লালসা, পরিকল্পনা কিচ্ছু নাই, সবই স্মল প্রজেক্ট এবং ছোট ছোট বিষয় নিয়ে কাজ করার। এবং সেই বিষয়টায় তরুণদের জন্য অনেক সুবিধা আসছে। লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়গুলোতে লাইব্রেরি, ক্যাফে বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গায় ফ্রি ওয়াইফাই দেওয়া, অনেক ধরনের পরিকল্পনা আছে। সো কাজ করতে দিতে হবে, ওই খালি ওয়ার্কআউট করলে হবে না, কাজ করতে দিতে হবে, দ্যাটস ইট।
আমি মনে হয় ছোট্ট পরিসরে আপনার উত্তর দিতে পারছি, আর যদিও আমি 3টা বুলেট পয়েন্টে বলি না, অনেক বেশি বলে ফেলেছি। মাহবুব ভাই, এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থেকে সোশ্যাল মিডিয়ায় যেরকম ক্যাজুয়াল কন্টেন্ট টিকটক বানান, মানে টিকটক তো এখন বানান না, টিকটকে দেই না, যারা ধরেন একদম সিনিয়র কোর লেভেলের মন্ত্রী এমপি বা যারা আপনার সহকর্মী আছে, দেখা হলে বলে না এই তুমি এগুলা কি করো সোশ্যাল মিডিয়াতে? সবাই অ্যাপ্রিশিয়েট করে, ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার আমাকে অ্যাপ্রিশিয়েট তাই? করেন। তিনি আচ্ছা, দেখেন, তাহলে আমরা একটু জানতে পারলাম, যেটা বুঝতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রী ফেসবুকে বেশ অ্যাক্টিভ। হ্যাঁ সেটা তো খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। শুধু এটা না, এটা তো খুব নর্মাল একটা ইস্যু। আপনি দেখবেন ফেসবুকে খুব জনপ্রিয় কোনো ইস্যু হলে, কারো কোনো একটা সমস্যা হলে, এটা তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই দেখবেন। ওই যে আসিয়ার ঘটনা বলেন, ওই যে বরগুনাতে একটা ঘটনা ঘটেছিল একটা মেয়েকে নিয়ে, একটা মেয়ে রেপড হয়েছিল, তারপরে যে ঘটনা, এগুলোতে দেখবেন যে কুইক রেসপন্স আসে মাননীয় প্রধানমন্ত্রী থেকে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই। সো দ্যাটস ওয়াই হি ইজ তারেক রহমান। তার জন্যই তিনি তারেক রহমান হয়েছেন, হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাকে এই যোগ্যতা অর্জন করতে হয়েছে। সো আমি মনে করি না এটা কোনো প্রবলেম। দিস ইজ টোটালি মাই পার্সোনাল লাইফ অ্যান্ড পার্সোনাল প্রোফাইল। ফেসবুকে তো লেখা থাকে হোয়াটস অন ইউর মাইন্ড, মানে আপনার মনে কি আছে। এখন আমার মন তো আমার যে কথা বলে আমি সেটাই ওখানে বলবো বা বলি। তারা যেটা ভুল করছেন বা কোনো অসঙ্গতিমূলক কিছু করছেন, আমি সেইটাকে ক্রিটিক করছি। আমি তাদের ভালো কাজকে, তারাই আবার অসুস্থ হলে আমি কিন্তু সেটা নিয়ে আমার ফেসবুকে পোস্ট করি যে তার শুভকামনা জানাই বা কিছু ভালো কিছু করলে কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। বাট এটা কিন্তু আমি ক্রিটিক করছি, এটা নিতে পারার ক্ষমতা থাকতে হবে। অনেকে নিতে পারে না, এটা আমাকে নিয়েও তো করে ভাই, আমাকে তো গালি দিয়ে ফ্লাডেড করে দেয়। আমি তো কিছু বলি না, আমি তো আবার আমার ভাষাতেই আমি আবার প্রতিবাদ জানাই, দ্যাটস ইট। আমরা রিসেন্টলি কয়েকটা ইস্যু দেখলাম সোশ্যাল মিডিয়াতে, সমালোচনামূলক পোস্ট দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেফতার হতে দেখলাম, এবং এটা নিয়ে প্রচুর সমালোচনাও, এবং চারপাশে একটা বাতাসে কয়েকদিন পর পর গুঞ্জন উঠে বিএনপি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে, বিএনপি শেখ হাসিনা হয়ে উঠছে। এই কথাটা আসলে কতটুকু ঠিক বলে আপনি মনে করেন? আমি আপনাকে রিকোয়েস্ট করবো একদম নিউট্রাল জায়গা থেকে যদি এটার একটা ব্যাখ্যা দেন। ওই ন্যারেটিভ তৈরি করা যারা মেম্বার আছে যে দলের, তাদেরই এটা কাজ। প্রথমত যেগুলো হয়েছে, এখানে মানুষের বাক স্বাধীনতা, এটা একটা সাংবিধানিক অধিকার আমাদের, ডেফিনেটলি থাকতে হবে। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের, সরকারের নয় শুধু, সকল মন্ত্রী এমপি সকলের সমালোচনা করার অধিকারও থাকতে হবে। কিন্তু এই সমালোচনা করার একটা ভাষাও থাকতে হবে। আমাকে একজন লিখেছে যে অমুককে, আমার ছবি পোস্ট করে সরাসরি লিখেছে যে তাকে পাইলে এনে চাবুক দিয়ে পিটাবো। এটা কি সমালোচনা করার ভাষা? এটা কি বাক স্বাধীনতা? এটা তো বাক স্বাধীনতা না। এখন আমার ফেসবুকে সমালোচনা করা আর ক্রাইম করা, এটার পার্থক্য বুঝতে হবে। এখন যদি কেউ ক্রাইম করে থাকে, ফেসবুকে তো ক্রাইম করা যায়। আপনি এখন আমার একটা জামা কাপড় ছাড়া ছবি দিয়ে দিলেন, এটা কি আপনার বাক স্বাধীনতা হলো? না, দ্যাট ইজ টোটালি ক্রাইম। সো যদি কেউ ক্রাইম করে, আইন আদালত আছে দেশের, তারা বিচার করবে। অনেকেই বলে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে অমুককে গ্রেপ্তার করা হয়েছে। কি পোস্ট করেছে সে? এটা একটা পয়েন্ট। কি পোস্ট করেছে সেটা তো একটা ইস্যু, তাই না? আমরা তো একটা দেশে বাস করি, আমরা সোসাইটিতে বাস করি। আমাকে তো সিভিলাইজড হতে হবে সবার আগে। আমি সমালোচনা করব, আমি একজনের একটা এআই দিয়ে বানানো একটা বাজে ছবি, নোংরা ছবি পোস্ট করে দিয়ে আমি সেটার জন্য আমি শাস্তির সম্মুখীন হলাম, তারপর আমি ফেসবুকে ন্যারেটিভ তৈরি করলাম যে আমাকে ফেসবুকে পোস্ট করার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এটা তো বিষয়টা তো তা না। সমালোচনা কতটুকু করা যায়, তো এটার আমার লিমিট জানতে হবে। অরিজিনাল কফি, ক্রিমার আর সুগারের পারফেক্ট কম্বিনেশনে ফ্রেশ কফি 3-in-1। ফ্রেশ কফি 3-in-1, চুমুকেই মুডটা ওয়াও। আমার যে বিরোধী দল, যাকে নিয়ে তাদেরকে আমি সারা দিন রিসার্চ করি যে তাদেরকে কিভাবে ইয়ে করা যায়, তাদের কাউকে নিয়ে যদি আমি একটা গালি দেই, সরাসরি বাজে কথা বলি, এটা কি ক্রাইম না? ক্রাইম তো। সো সেটার জন্য যদি আমি আইনের সম্মুখীন হই, আইন বিচারের সম্মুখীন হই, তখন কি আমরা বলবে যে ফেসবুকে লেখার কারণে আমি কি বলবো? নো,
সো যদি কেউ ক্রাইম করে থাকে তার বিচার হওয়া প্রয়োজন, বাট এটা যদি এরকম হয় যে শুধু শুধু বা কারো মানে একটু রোষানলের শিকার হয়ে করেছে, সেটা আলাদা ব্যাপার। বাট একটা পয়েন্ট ইজ স্টিল নাও ফ্রম দ্য বিগিনিং অফ দিস গভর্নমেন্ট একটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে নাই। কাউকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় নাই, কাউকে গুম করা হয় নাই, কাউকে ক্রস ফায়ার দেওয়া হয় নাই, কোনো বিচার বহির্ভূত হত্যা হয় নাই, কিচ্ছু হয় নাই। আমরা নেক্সট কোশ্চেনে That যাই। is- আর আপনার উত্তরে শেষ আছে যে ফ্যাসিস্ট হতে পারবে কিনা। ফ্যাসিস্ট হতে বিএনপি পারবে না। কেন পারবে না? এটা একটা ঐতিহাসিক একটা এগ্রিমেন্ট আছে বিএনপির সাথে এই দেশের, এবং যে দলের কথা আপনি বলেছেন সেই দলের আবার একটা ঐতিহাসিক এগ্রিমেন্ট আছে যে তারা আসলেই ফ্যাসিস্ট। তারা স্বাধীনতার পরে শেখ হাসিনার বাবা ক্ষমতা পেয়েই ফ্যাসিস্ট হয়েছেন। সব দলের রাজনীতি বন্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। সব পত্রিকার কণ্ঠরোধ করে 4টি সরকারি পত্রিকা রেখে দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে সবার রাজনীতি ওপেন করেছেন। দেশে মিডিয়ার সংখ্যা অর্ধ সহস্র পার হয়ে গেছে। সো এটা বিএনপির ঐতিহাসিক এগ্রিমেন্ট, এবং বিএনপি কোনো কালেই যেটা পারে নাই বিএনপি সেটা পারবে না। এখন তো মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে হাজার হাজার গুজব। তাহলে বিএনপি যদি ফ্যাসিস্ট হওয়ার ন্যূনতম এলিমেন্ট থাকতো, কেউ সাহস করতো? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপনি দেখেন না কি করে, হি ইজ আনবিটেবল। তিনি তো রাজনীতির মেসি। এজন্য মানে করতে হয়, তাকে ট্রল করাই উচিত। মানে তারা মনে করেন, কারণ তার ওই যে বিপক্ষ দলে ভালো প্লেয়ার থাকলে যেটা হয়, আপনি তার সাথে খেলায় পারলেন না, তোর সাথে পারলাম না, তোর ইসের সাথে পারলাম, কিসের সাথে সেটা না বলি, তো এটা একটা আছে। সো আমার মনে হয় না যে বিএনপির পক্ষে ফ্যাসিস্ট হওয়া সম্ভব, পারবে না। আমি বিএনপির সরকারি দলের স্ট্যান্ড হিসেবে লাস্ট একটা প্রশ্ন করব। ধরেন এখনকার যে সংসদ আমরা দেখি, এটা বিগত যে কোনো সময়ের চাইতে প্রাণবন্ত সংসদ, এবং আমরা একটা বেশ ভালো পরিসরের বিরোধী দলকেও সংসদে কথা বলতে দেখি। আপনি কি আসলে মনে করেন যে বিএনপি তার অপোজিশনে বিরোধিতা করার মতো একটি যোগ্যতা সম্পন্ন বিরোধী দল পেয়েছে? যদি আপনি মনে না করেন, তাহলে আপনি আমাকে 3টা জায়গা বলেন যেখানে বিরোধী দল তাদেরকে আরো ডেভেলপ করতে পারে। আই বিলিভ এই মেসেজটা তাদের কাছে যাবে। কোন 3টা জায়গায় বিরোধী দল নিজেদেরকে ডেভেলপ করতে পারে শক্তিশালী বিরোধী দল হিসেবে? মূলত ব্যাপার হচ্ছে সংসদ, এটাকে পার্লামেন্ট, এই পার্লামেন্টের যারা সদস্য তাদেরকে বলা হয় এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্ট অর্থ আইন বা বিধান প্রণয়নকারী প্রতিষ্ঠান। এটাকে আমাদের পার্শ্ববর্তী দেশেই আপনার এই পদটার নাম হচ্ছে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অথরিটি। মানে এটার মানেটা কি দাঁড়ায় জানেন? যে বিধি বা আইন প্রণয়নকারী ব্যক্তি বা আইন প্রণয়নকারী সংস্থার প্রতিষ্ঠানের তিনি সদস্য। তো এখন এমন কিছু মানুষজন সংসদে এসে পড়েছে, আইন কানুন বিধিবিধান মনে হলো যে তাদেরকে স্বরলিপি, মানে ওই যে আদর্শলিপি থেকে শুরু করতে হবে। সো আমার মনে হয় তাদের আপনি বলেছেন যে 3টা বুদ্ধি দেওয়া, আমার মনে হয় যে আইন কানুন বিধিবিধানের ক্ষেত্রে তারা আদর্শলিপি থেকে শুরু করুক, এইটা একটা পয়েন্ট। আর একটা ব্যাপার হচ্ছে আইন কানুন বিধিবিধান শেখা উচিত। আর শিখবেও বা কীভাবে? তাদের তো রেকর্ডই সিঙ্গেল নাম্বার, মানে কোনোদিন তো একা নির্বাচন করে ডাবল ডিজিটে পৌঁছাতে পারেনি। সংসদে এসেছে নতুন, বিরোধী দল হিসেবে নতুন, সব কিছুই তো নতুন। আবার অন্তরে জ্বালা, প্রবল গাত্রদাহ। ফেসবুকে তারা ঘোষণা করে দিয়েছিল যে তারা সরকার হয়েছে, কিন্তু ফেসবুক সরকার বাস্তবে গেল উল্টে। সেই অন্তর্জালাও আছে। আবার ভালো লাগছে না যাদেরকে নিয়ে এত ট্রল করলো, এত সমালোচনা করলো, তারা বসেছে বড় বড় পদে এবং তাদেরকে আবার মাননীয় বলে ডাকতে হচ্ছে। এটাও মানে জ্বালার শেষ নাই। সো আমার মনে হয় যে তারা এই সংসদটাকে তারা যেভাবে শুরু করেছে, যে মানে ওই যে একটা বরিশালে একটা কথা আছে যে বাদ বিকেটা বাদ, মানে বাধার মানে কারোর সাথে বাঁধানোর জন্য মানে কোনোভাবে চেষ্টা করে একটু ঘাড়ে ঘুরে লাগানো গেলেই তর্ক শুরু করে দেবো। তারা এই টেন্ডেন্সি থেকে বের হয়ে তারা এই সংসদটাকে শিখুক। প্রয়োজনে আমাদের সরকার দলীয় কিছু সিনিয়র পার্লামেন্টারিয়ান আছে, তাদের কাছে তারা ট্রেনিং নিতে পারে। এটা
চাইলে, এবং তারা প্রস্তাবও দিতে পারে সংসদে। আমি জানি না এটা নিয়ম আছে কিনা, এটা তারা করতে পারে, চাইলে এটা করা উচিত, যে তাদেরকে একটা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে। আসলে দেখলাম যে অনেক অসংসদীয় কাজবাজ তারা করছে। সো এটা, এবং এটা শেখা অনেক কঠিনও না, এটা প্রশিক্ষণ লাগে না, বইটই আছে, বিধিবিধান আছে, এগুলো পড়া উচিত। পড়লে আমার মনে হয় যে সংসদটা আরও প্রাণবন্ত হবে, তারাও ল মেকিংয়ে, তারাও দেশ গঠনে, তারাও দেশ পরিচালনায় সমালোচনা করে, ভুলভ্রান্তি ধরে, তারাও কিছু ইনপুট দিয়ে তারাও পার্টিসিপেট করুক। দে আর পার্ট অফ কান্ট্রি, অবশ্যই তারা পার্ট অফ কান্ট্রি, পার্ট অফ পার্লামেন্ট। তারা এই দেশের বাইরের মানুষ তো নয়, যদিও তারা স্বীকার করে কিনা তাদের পূর্ববর্তী একটা স্টোরি আছে, যেহেতু তাদের মূলত তাদের এই রাজনৈতিক দলটার তো আসলে বিগিনিং স্টোরি বাংলাদেশের সাথে কানেক্টেড না, স্টোরি কিন্তু আবার অন্য আছে, পাকিস্তানেরও না, অনেকে পাকিস্তান মনে করে। সো মনে করে কিনা জানি, যদি তারা মনে করে এখন ভুলটুল বুঝে স্বীকার করে যদি আসতে চায় দেশের সাথে, তাহলে দেশের জন্য কন্ট্রিবিউট করা উচিত আমার মনে করি। সো ভাই, আমার শোয়ের একটা সিগনেচার কোশ্চেন আছে, সবাই এটার উত্তর দেয়। 4টা রিয়েক্ট, লাভ, কেয়ার, অ্যাংরি, হাহা, কোন 4জনকে দিবেন? আপনার অপোজিট কাল্টের মানুষজনদেরকে দিতে হবে, মানে অপোজিশন, প্রতিপক্ষ যারা আছে। লাভ রিয়েক্ট প্রথমে। লাভ রিয়াক্ট আমি ওই ইংলিশের লাভ না বলে বাংলার লাভ বলতে চাই। তারা তো পুরোটাই লাভ, কারণ তারা যে সংসদে এসেছে, এতগুলো সংসদ সদস্য নিয়ে তারা যে সংসদে এসেছে, এটাই তো তাদের লাভ। তাদের বলে না যে আমার জীবনটাই লস, তাদের তো জীবনটাই লাভ। আচ্ছা, কেয়ার রিয়েক্ট, এটা লাভের চেয়ে একটু বেশি আর কি। কেয়ার হচ্ছে অনেকে দেখলাম, কে যেন একটা দেখলাম যে সংসদে গুজব ছড়িয়েছে একজন সংসদ সদস্য, আমি তাকে কেয়ারটা দিতে চাই, যে আপনি একটু কেয়ারফুলি তথ্য দেওয়ার আগে একটু কেয়ারফুলি দেন। আর অ্যাংরি? অ্যাংরি 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 ওই যে আছে না, যে বলে না যে আমরা জুলাই করেছি বলেই আপনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন, আমরা রক্ত দিয়েছি বলেই আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন, যেটা শেখ হাসিনাও বলতো, আমার বাবা স্বাধীনতা এনেছে বলেই তোমরা দেশ পেয়েছো। তাদেরকে অ্যাংরি। সেরা। আর হাহা রিয়েক্ট? হাহা যা করে তাই তো হাহা। দেখলাম যে মরিচ আর মধু নিয়ে একজন কি যেন বলছে, যাই হোক, মানে যে যা বলে তাই তো হাহা মনে হয়, তাই একদম এই হাহাটাকে একটা কুণ্ডলি পাকিয়ে গোলে একটা ফুটবলের মতো বন্দি করে ঠু করে মেরে দিলাম সবাইকে একসাথে। থ্যাংক ইউ মাহবুব ভাই, ইট ওয়াজ এ নাইস ডিসকাশন। আপনার সাথে এরকম পলিসি নিয়ে কথা হতেই থাকবে ইনশাল্লাহ, নেক্সট কোনো শোতে আবার দেখা হয়ে যাবে। টিল দেন আপনার এই সুন্দর জার্নি, কঠিন জার্নি অফকোর্স আপনি শুরুতেই বলছিলেন, সেটার জন্য অনেক অনেক শুভকামনা আপনাকে। জি, ধন্যবাদ। সো অডিয়েন্স, আজকের মতো সাইন আউট করছি ইয়ত ম্যান্ডেট থেকে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমাদের সাথে সোশ্যাল হ্যান্ডেলসে আপনাদের যত রকম রিয়াকশন, কমেন্ট আছে আমরা সবসময় দেখি। আমাদের সাথেই থাকুন, নাগরিক প্রতিদিনের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।